হ্যাঁ, জয়েন করে বেরিয়ে চলে যাচ্ছে কেন? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। তোমাদেরকে আমি এখন অ্যাকোস্টিক্স অফ বিল্ডিং বা সৌধ সনবিদ্যা সেই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করব। অ্যাকোস্টিক্স অফ বিল্ডিং মানে হচ্ছে সৌধ সনবিদ্যা। সৌধ মানে কি বলতো? সৌধ মানে হচ্ছে বিল্ডিং। বিল্ডিং বিভিন্ন ধরনের হতে পারে। সে হতে পারে আমাদের বাড়ি, হতে পারে হতে পারে কোনো ক্লাসরুম, হতে পারে কোনো অডিটোরিয়াম, হতে পারে যে কোনো কিছু হতে পারে। খড়ের ঘর হতে পারে, কুড়ে ঘর হতে পারে। এবার সেইগুলোতে কিভাবে গঠন করলে কিভাবে কি তার ভালোভাবে সাউন্ড কিভাবে কি আমরা শুনতে পারবো, সেই সমস্ত বিষয় নিয়েই হচ্ছে তোমার হচ্ছে অ্যাকোস্টিক্স অফ বিল্ডিং। সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার অভিজ্ঞতা আছে তোমাদের? দেখবা আচ্ছা স্যার। তাতে তার গায়ে এক ধরনের সাউন্ড প্রুফ এক ধরনের জিনিস গায়ে আটকানো থাকে। অনেক সময় তোমাদের এরকম অভিজ্ঞতা থাকতে পারে। দাঁড়াও, আমার স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না। সাউন্ড যখন রেকর্ড করা হয় তার ভিতরে কিন্তু এই গায়ে দেখো এরকম সেট আপ ব্যবস্থা করা থাকে। গায়ে দেখেছো? মানে রিফ্লেকশন যাতে না হয়। রিফ্লেকশন হলে কি হবে? একই শব্দ বারবার শোনা যাবে। হুম।
তোমরা এরকম হয়তো দেখেছো, পাহাড় বা কোথাও অনেক সময় দেখা যাচ্ছে কি যে তোমার মাইকে প্রচার করতে করতে যায়, দেখা যাচ্ছে কোনো যাত্রা বা কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, তার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচার করতে হচ্ছে, এরকম অনেকটা আওয়াজ হয় না, এই সেই গেছে হ্যাঁ, এরকম আওয়াজ হয় না, শুনেছো এরকম? হ্যাঁ, ওরা ইচ্ছাকৃত ভাবে মাইকে ইকোটা দেয়, হ্যাঁ, মানে কি দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু তোমার যখন দরকার তখন তো তোমার তো সেই এক্সট্রা সাউন্ড নিলে হবে না। কারণ যদি চালের আড়তে যাওয়ার অভিজ্ঞতা থাকে, চালের আড়ত, অনেক চালের বস্তা আছে, সেখানে গিয়ে তুমি যদি কথা বলো, তাহলে দেখা যাচ্ছে কি যে নিজের কথাও নিজে ভালো শুনতে পারবে না। হ্যাঁ, রেকর্ড রুমের সিঙ্গাররা একদিকে থাকেন, আর যিনি মিউজিক ডিরেক্টর যিনি থাকেন তিনি আলাদা জায়গাতে থাকেন, এবং তার কথাও যদি ওখানে যায় তাহলেও অসুবিধা। হ্যাঁ, তোমরা এরকম দেখেছো? ডিমের কার্টুন দিয়ে অনেক সময় এরকম বানায়। হ্যাঁ, দেখেছো? দেখেছো? এরকম কি দেখেছো কোথাও? না, এরকম দেখোনি? যাদের দেখা যাচ্ছে পয়সা কম থাকে বা অকারণে খরচ করতে দেয় না, তারা এরকম সাউন্ড প্রুফ করে। ফাঁকা ঘরে কখনো অভিজ্ঞতা আছে? ফাঁকা ঘরে দেখা যাচ্ছে যে যেখানে হ্যাঁ ফার্নিচার বা অন্যান্য জিনিসপত্র কিছু নেই, সেখানে কথা বললে ইকো হয়, শুনেছো সেটা? হ্যাঁ স্যার। ইকো হয়। তো সেই সমস্ত জিনিসপত্র গুলোই আমরা দেখবো। তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের এই হচ্ছে কিছু ইউজফুল ফর্মুলা আছে, সেগুলো আমরা ধাপে ধাপে ডেরিভেশন করব। সবার আগে যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে রিভারবারেশন বা অনুরণন। হ্যাঁ, অনুরণন মানে খুব সুন্দর, ধরো তুমি একটা গান শুনলে, সেই গানটা মনের ভিতরে একটা গেঁথে থাকে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে কি যে বাবা মা অনেক সময় বকাঝকা করলেন, তখন দেখা যাচ্ছে যে সেই বকাটাও অনেক সময় দেখা যাচ্ছে যে কানে গেঁথে থাকে তোমাদের, তাই না? কানে বাজে অনেকবার। তো বিষয়টা হচ্ছে রিভারবারেশন জিনিসটা কি, আমরা যে কোনো শব্দ যদি শুনি, সেই শব্দটা আমাদের কানে একটা নির্দিষ্ট সময় অবধি তার রেস্টটা থাকে, সেটাকে বলা হচ্ছে রিভারবারেশন টাইম, এবং ওই যে রেস্টটা থাকছে তাকে বলা হচ্ছে অনুরণন। হ্যাঁ, লাউড সাউন্ড প্রডিউস ইন এ লার্জ হল or auditorium when the sound is suddenly cut off. Observe that a sound does not disappear instantly. Rather, it prevails for some time due to repeated reflection from the walls of the building. Such kind of persistence of sound due to repeated reflection is known as reverberation. গম গম শব্দ হয়, এক কথায় গম গম শব্দ হয়, দেখেছো? হলের ভিতরে গম গম শব্দ হয়, বিল্ডিং এর ভিতরে ওই যে যে কথাটা বলছিলাম, একা একা ধরো থাকলে, ফাঁকা ঘর ধরো রয়েছে, কথা বললে গম 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 শব্দ হয়। এবার তুমি ধরো
কথা বলা বন্ধ করে দিলে তাহলেও কিছুক্ষণ অবধি সেই শব্দের রেশ থেকে যেতে পারে। সেই শব্দের রেশটা সাডেনলি জিরো হয় না, সেটা ধীরে 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 জিরো হয়। কিভাবে জিরো হয়? অনেকটা এই ধরনের কার্ভ ফলো করে জিরো হয়। তোমরা এক্সপোনেনশিয়ালি ডিকে হওয়া সেই জিনিসটা তো জানো। এক্সপোনেনশিয়ালি ডিকে, লগারিদমিক ইয়েতে রেডিও অ্যাক্টিভ ডিকে বা লগারিদমিক ডিক্রিমেন্ট, এই যে জিনিসগুলো সেগুলো জানো। তাতে মানে কি আগের থেকে কিছু সময় পরে গিয়ে কমে গেল, তারপরে আরো কমে গেল, তারপর আরো কমে গেল, সেগুলোকে প্লট করলে এরকম কার্ভ পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে ডিকে, ডিকে অফ সাউন্ড। তাহলে তুমি কথা বলা বন্ধ করে দিলে যতক্ষণ অবধি সেই সাউন্ডটা থেকে যাচ্ছে, সেই সাউন্ডটা যে টাইমটা সেটাকেই বলা হচ্ছে রিভারবারেশন টাইম। এবার দেখো এই যে যে রিভারবারেশন টাইম, সেটা কতগুলো বিষয়ের উপরে নির্ভর করছে, এগুলো আমরা ধাপে ধাপে আসছি। আচ্ছা বলতো, আমাদের দুটো কান কেন? একটা কান থাকতে পারতো তো, হয়তো দেখা যাচ্ছে মাথার পিছন দিকে বা কপালের এদিকে সামনে থাকতো, তাহলে তাহলে কি হতো? দুটো কান কেন দেওয়া আমাদের? দুটো কান দেয়া এই কারণে, কি বলো? শব্দ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়ার জন্য, নাকি নাকি অন্য কোনো কারণে? কানের আরো কাজ আছে, ভারসাম্য রক্ষা করে, ব্যালেন্স করে। তাহলে ওই যে যে কথাটা বলছিলাম, শব্দ শুনে বের করে দিলে, তুমি ধরো একটা কথা বললে, ধরো ফাঁকা জায়গাতে তুমি কথা বললে, তাহলে সেই ফাঁকা জায়গাতে সেই শব্দের কোনো রিফ্লেকশন হবে? বা খোলা জানালার পাশে দাঁড়িয়ে ধরো তুমি গান করছো গুনগুন করে, তার কি কোনো রিফ্লেকশন হবে? জানালার বাইরের দিকে মুখ করে ধরো তুমি কথা বলছো বা গান করছো, রিফ্লেকশন হবে? হবে কি বলো? হবে না। ফাঁকা জায়গাতে তুমি একটা কথা বললাম, এই যে যে কথা আমি বলছি, এই কথা চলে যাচ্ছে, তুমি যদি ইচ্ছা করো খানিক দূর দৌড়ে গিয়ে তুমি শব্দের বেগের থেকে বেশি বেগে গিয়ে ওইখানে যদি দাঁড়িয়ে পড়ো, তাহলে তুমি গিয়ে সেই শব্দটা আবার শুনতে পারবে। এই কথা চলে যাচ্ছে, মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? সেই তোমার সে বাবর আকবরের সেই আমল থেকে সেই কথা চলে যাচ্ছে, মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ফাঁকা জায়গাতে তুমি যদি কথা বলো, সেখানে কোনো রিফ্লেকশন হওয়ার কোনো উপায় নেই। রাদার ঘরের ভিতরে যদি তুমি কথা বলো, সেটা তুমি থেমে গেলে কথা বলা আস্তে আস্তে সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাবে। তাহলে এই সেন্সে আমি যদি বলি, কোনো ঘরের ভিতরে কথা আমি বললাম, বলে আমি একবার রিফ্লেকশন হলো, আবার এই দেয়ালে রিফ্লেকশন হলো, আবার ওই দেয়ালে রিফ্লেকশন হলো, এইভাবে বারংবার রিফ্লেকশন হচ্ছে। এই রিফ্লেকশন গুলো দরুন, তাতে তোমার শব্দের ইন্টেন্সিটিটা আগের থেকে বাড়ে না কমে? বলো, শব্দের ইন্টেন্সিটি আগের থেকে বাড়ে না কমে? হ্যাঁ, জয়েন হতে পারছে না রিয়া। রিয়া জয়েন হয়েছো? তাহলে একটা ঘরে সাউন্ড তোমার অ্যাবজর্ব করে নিচ্ছে, সেই জন্য আমরা অতটা জোরালো আমরা শুনতে পাচ্ছি না। আলো ফেললে আলো কিছুটা অ্যাবজর্ব করে,
খসখসে দেয়াল সে কিছুটা সাউন্ড অ্যাবজর্ব করে। আর আর কি, ওই যে কথাটা বলছিলাম, ফাঁকা ঘরে তুমি কথা বললে সেই কথাটা কিন্তু বারবার মহালয়ার সময় দেখা যাচ্ছে কি যে ঘরটার পুরো ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করছো, তখন ফাঁকা ঘর ধুয়ে মুছে ওখানে কথা বলবে, দেখবে যে গম গম আওয়াজ হচ্ছে। বা নতুন বাড়িতে ধরো আসবাবপত্র কিছু রাখা হয়নি, তখন কথা বললে গম গম শব্দ হচ্ছে। তাহলে জিনিসপত্র রাখার পরে গিয়ে তাহলে সেই রিফ্লেকশনটা আর হবে বলো? আর রিফ্লেকশনটা হচ্ছে না। কেন রিফ্লেকশন হচ্ছে না? কারণ তুমি যে ওর ভিতরে যে জিনিসপত্র রেখেছো সেগুলো সাউন্ড অ্যাবজর্ব করে। শীতকালে উলের জামা কাপড় পরা হয়, মোটা মোটা জামা কাপড় পরা হয়, সেগুলো আরো বেশি সাউন্ড অ্যাবজর্ব করে। ফাঁকা হল যখন হবে তখন তাতে দেখা যাচ্ছে কি যে তোমার তার যে সাউন্ডের অ্যাবজর্পশন হবে, দর্শক যদি পুরো হলে ভর্তি থাকে তাহলে তার সাউন্ড অ্যাবজর্পশন আরো বেশি হবে। ইঞ্জিনিয়ারদের কাজ, সাউন্ড ইঞ্জিনিয়ারদের কাজ ঘরের ডিজাইন করা, ফিজিসিস্টদের কাজ হচ্ছে ঘরের ডিজাইন এমন ভাবে করা যে যাতে করে ধরো সিনেমা হলে যথেষ্ট জোরে সাউন্ড হয়, তাতে অ্যাকশন মুভি হলো, তাতে খুব জোরালো সাউন্ড হলে তাহলে সেক্ষেত্রে কে ঢুকতে পারছে না, শোমা পাচ্ছে না। সাউন্ড ইঞ্জিনিয়ারদের কাজ সেইভাবে ব্যবস্থা করা যাতে করে অ্যাবজর্পশনটা মিনিমাম বা অপটিমাম হয়। তাহলে এই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে তোমার রিভারবারেশন যে ব্যাপারটা রয়েছে সেটা তোমার প্রফেসর সাবিন এটা নিয়ে অনেক কাজ করেছিলেন। হ্যাঁ, তাহলে এখানে উনি বলেছিলেন ইফ দ্য সাউন্ড সোর্স ইজ কাট অফ abruptly, the intensity as heard by listener decreases slowly due to absorption following the formula I equal to I0 e to the power minus kt, where I is the intensity at an instant t, at I0 is the maximum intensity, k is a constant. According to Professor Sabin, সাবিন এগুলো নিয়ে অনেক কাজ করেছিলেন প্রফেসর সাবিন। উনি যে রিভারবারেশন টাইম সেটাকে ডিফাইন করেছিলেন যে কিভাবে তুমি একটা ইন্টেন্সিটি সাউন্ড ধরো তুমি দিলে ঘরের ভিতরে করলে আওয়াজটা, তাহলে যখন ও তার 10 লক্ষ ভাগের 1 ভাগ মানে 1/10⁶ পার্ট যখন হবে, তাহলে সেটাকে বলা হচ্ছে রিভারবারেশন টাইম। তুমি কথা বললে, আমি যে কথাটা বলছি আমার ঘরে তো অ্যাবজর্পশন হচ্ছে সাউন্ড, সেটা তার 10 লক্ষ ভাগের 1 ভাগ যখন হয়ে যাবে সেটা হচ্ছে তার রিভারবারেশন টাইম। অন্য সেন্সে যদি বলি সেটা হচ্ছে 60 ডেসিবেল যখন ড্রপ করে যাবে, স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি থেকে 10 লক্ষ ভাগের 1 ভাগ যখন কমে যাবে, তো ওর তুলনায় লগারিদমিক স্কেলে আমি যদি করি তাহলে 60 ডেসিবেল আমি পেয়ে যাব। তাহলে এই যে 1 নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমি তাহলে কি বলতে পারি, I0 into 10 to the power I0 by 10 to the power 6 it is equal to I0 into e to the power minus k into t। এটা বুঝতে পারছো তো? I মানে হচ্ছে I0 by 10 to the power 6 আর I0 e to the power k into ক্যাপিটাল টি দিচ্ছি, টি সময় আমি যেহেতু ক্যালকুলেশন করেছি, টি হচ্ছে রিভারবারেশন টাইম। তাহলে এখানে আমি সলভ করলে পাই টি ইকুয়াল টু ln 10 to the power 6 by k। এই হচ্ছে বিষয়। তাহলে reflections from the walls of a hall plays an important role for speaker. The reflection coefficient of a hall is higher. Lesser effort of a speaker creates sufficient loudness. অল্প কথাতে মানে অল্প আওয়াজেই সবাই শুনতে পাচ্ছে,
এবার এমন একটা ঘরে ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি যে তোমরা কিছুই শুনতে পাচ্ছ না, সব শব্দ ওই যে বলে দেয়ালের কান থাকে, দেয়াল সব শুনে দেয়ালে সব অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে সাউন্ড। তাহলে এক্ষেত্রে সেই ঘরটাকে আমরা যদি দেখা যাচ্ছে যে অল্প এফোর্টে বক্তা কথা বলতে পারছেন, তাকে আমরা বলি অ্যালাইভ রুম। অ্যালাইভ রুম মানে প্রাণবন্ত ঘর, ঘরটা যেন প্রাণ আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাসে কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে, কোনো রেসপন্স করে না, তাহলে মনে হয় যেন চেয়ার টেবিল পড়াচ্ছে, সেরকম ব্যাপার। কিন্তু তোমরা যদি উত্তর দাও এই অনলাইন ভার্চুয়াল মোডে হলেও, ঠিক আছে, তোমরা রেসপন্স করছো, তাহলে এটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হচ্ছে, এটা অ্যালাইভ থাকছে। কিন্তু এমন হলো আমি যে ঘরে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে এমন হলো যে তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট খুব বেশি। ওই যে দেখালাম সাউন্ড প্রুফ প্যাডিং করা রয়েছে বা ডিমের খোলা দিয়ে ওই ব্যবস্থা করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অল্প রিফ্লেকশন হবে, তাহলে আমাদের খুব অসুবিধা হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, এই ধরনের যে ঘর তাকে বলা হচ্ছে ডেড রুম। হ্যাঁ, ডেড মানে কি, ঘর কি আর মরে যায়? ডেড রুম মানে হচ্ছে তোমার সাউন্ডের ব্যাপারে অ্যাকোস্টিক্যালি ডেড। তোমার কাজ হচ্ছে, তুমি হচ্ছে ফিজিক্স পড়ছো, তোমার কাজ হচ্ছে সেইভাবে হিসাব করা যে আমি ঘরটাকে এমন ভাবে ডিজাইন করব যে যেন আমার ঘরটার থেকে মানে আমি এমন একটা রেজাল্ট পাবো যে মোটামুটি ক্লাস নিলে কোনো অসুবিধা হবে না। তাহলে এই যে যে জিনিসটা তুমি করছো সেটাকেই বলা হচ্ছে অপটিমাম রিভারবারেশন। ঠিক আছে, না একদম ডেড হবে, না গম গম করে আওয়াজ হবে, অপটিমাম রিভারবারেশন করলে তাহলে সেই ক্ষেত্রে সুবিধা দুই তরফ থেকে। এই জিনিসটা জানতে গেলে আমাদের সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বা শোষণ গুণাঙ্ক। শোষণ গুণাঙ্কটা কি? অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট of a body of sound energy is defined as the fraction of incident sound energy is absorbed by the body. কত ফ্র্যাকশন সে শোষণ করে নিচ্ছে। ওপেন সারফেস ইজ ইউনিটি, মানে ফাঁকা জায়গা, জানলা খুলে দিলাম সেখানে শব্দ বেরিয়ে চলে গেল আর ধরতে পারলাম, তাহলে তার হচ্ছে ইউনিটি, কারণ কোন শব্দটাই আর রিফ্লেক্ট করে। ফাঁকা জায়গা, হ্যাঁ, মাঠে ক্লাস নিলে সেটা তার ইউনিটি। তাহলে এই যে বলছিলাম যে প্রফেসর স্যাবিন এইগুলো নিয়ে খুব কাজ করেছিলেন, তার জন্য ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, হ্যাঁ, এর যে অ্যাবজর্পশন গুণাঙ্ক তার নাম দেওয়া হয়েছে স্যাবিন। which is divided the absorption of sound corresponding to 1 বর্গফুট, হ্যাঁ, 1 স্কোয়ার ফুট of perfect absorbing surface। একদম পারফেক্টলি সাউন্ড অ্যাবজর্ব করে নিচ্ছে এরকম একটা ক্ষেত্র, তাকে 1 বর্গফুট যতটা শব্দ শোষণ করে। In SI system the unit of absorption coefficient is metric 7। মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়, কারণ 10 এদিক ওদিক সরালেই ইউনিট ট্রান্সফার হয়, এই জন্য একে বলা হয় মেট্রিক 7। আচ্ছা, তোমাদের ধারণা আছে যে 1 মিটার সমান কত ফুট? বলো তো 1 মিটার সমান কত ফুট? হ্যাঁ, 1 মিটার স্যার কত? 0.01। না না, হলো না। 1 মিটার সমান কত ফুট? 3 ফিটের একটু বেশি হবে। হ্যাঁ, 3 ফিটের একটু বেশি। সেই জন্য 1 বর্গ মিটার তাহলে 10 বর্গফুটের কাছাকাছি হবে, কারণ 3 3 9 হয়ে যায়, 3 পয়েন্ট সামথিং বলে সেখানে 10.76 হচ্ছে, বুঝতে পারলে? 10.76 ফিট স্কোয়ার, তাহলে 1 মেট্রিক 7 মানে হচ্ছে 10.767।
হ্যাঁ দাদা, আমি একটু ক্লাসে রয়েছি। হ্যাঁ দাদা, আমি একটু ক্লাসে রয়েছি গো। ওকে ওকে দাদা, হ্যাঁ আচ্ছা। তাহলে দেখো, তাহলে এবার বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের সাউন্ড অ্যাবজর্ব করে। কেউ দেখা যাচ্ছে যে উলের সোয়েটার পরে কেউ ধরো গিয়েছে ক্লাস করতে, কেউ দেখা যাচ্ছে সুতির জামা পরে গিয়েছে। হ্যাঁ, এরকম বিভিন্ন কিছু তো, আলাদা আলাদা তার সারফেস এরিয়া আর তার আলাদা আলাদা শোষণ গুণাঙ্ক। তাহলে অ্যাভারেজ অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট এ বার of a composite surface containing various kind of surface is defined as A average equal to A1 S1. And S1 ক্ষেত্রফলে তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে A1, S2 সারফেসের মানে S2 ক্ষেত্রের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে A2। এইভাবে গড় করে করে আমি পেলাম, এটা করে যা পেলাম সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এবার আমরা প্রফেসর সাবিনসের ফর্মুলা, হ্যাঁ সাবিন তার ফর্মুলা সেটা আমরা একটুখানি দেখি উনি কি বলছেন। উনি কি বললেন, উনি বললেন যে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, সরি, রিভারবারেশন টাইম বা অনুরণন কাল, সেটা কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে। টি প্রপোর্শনাল টু ভলিউম অফ দ্য এনক্লোজার, ঘরের কতটা এরিয়া আছে তার উপরে নির্ভর করবে। টি ইনভার্সলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া 1 বাই ভলিউম, তাহলে টি প্রপোর্শনাল টু ভি বাই এ, তাহলে টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিলে কে ইন্টু ভি বাই এ। তাহলে কে ইজ এ কনস্ট্যান্ট, ভি ইজ দ্য ভলিউম অফ দ্য এনক্লোজার and A is the total absorption power of surfaces of the enclosure having unit having। বুঝতে পারলে? তাহলে হ্যাঁ, এখান থেকে আমরা টি ইকুয়াল টু কে ইন্টু ভি বাই এ, তাহলে এই যে ফর্মুলা, এখান থেকে আমরা রিভারবেশন টাইমের সম্পর্কে আমরা এক্সপ্রেশন আমরা এটা বলতে পারি। এবার দেখো, এইটা তো জাস্ট অ্যানালিটিক্যালি এটা বলা হলো, কিন্তু সত্যি সত্যি আমাদের ঘরের হিসাব করতে হবে আরো ডিটেলসে, মোর ডিটেলসে। তার জন্য আমাদের কতগুলো কথা আমাদের ধরে নিতে হবে। অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন কি? সাবিনের ফর্মুলা ডেরিভেশন করতে গেলে the source emits sound energy at constant rate and independent of energy level in enclosure। কথা তোমার বলেই যেতে হবে, হলে লোকজন চিৎকার করুক বা না করুক, যা করে করুক, তারা একই গতিতে লেকচার দিয়ে যেতে হবে। সেটা কি সম্ভব হয়? সেটা সম্ভব হয় না। মডুলেশন অফ ভয়েস লো টু হাই যখন করি তখন তোমাদের অ্যাটেনশনটা বেশি পায়। এক নাগাড়ে যদি গতিতে পড়িয়ে যাচ্ছি বা মিন করে পড়িয়ে যাচ্ছি, তাহলে তোমাদের অ্যাটেনশন পাবে। এনট্রপির নাম শুনেছো তোমরা? এনট্রপির নাম শুনেছো? হ্যালো, হ্যাঁ স্যার শুনেছি। তাহলে যখন সাউন্ড আস্তে বা জোরে হচ্ছে তখন এনট্রপি চেঞ্জ হয়। এনট্রপি চেঞ্জ হয় বলে তোমাদের অ্যাটেনশনটা বেশি গ্রো করা যায়। আমি হয়তো চুপ করে গেলাম তখন আবার তোমরা অ্যাটেনশন দেবে, বা হয়তো বলা শুরু করলাম তখন তোমরা অ্যাটেনশন দেবে। তো সোর্স কি করছে, একই গতিতে সাউন্ড এনার্জি ছাড়ছে, ঘরের ভিতরে কোনো এনার্জি আর কি আছে না সেসব দিকে তাকাচ্ছে না, সব দিকে সাউন্ডটা যাবে। হ্যাঁ, এমন না যে একটা দিকে তাকিয়ে মাইকের চোঙে দেখেছো তো একটা নির্দিষ্ট দিকে যায়, ওইরকম করলে হবে না। নো ইন্টারফারেন্স অফ সাউন্ড ওয়েভস, শব্দের তরঙ্গেরও একটার উপর একটা পরিপাতিত হয়ে নৈশব্দ আর শব্দ তৈরি করতে পারে। লাইটে যেমন হয় সেরকম, সেটা আমরা ধরছি যে ওরকম হবে না। দেয়ার ইজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ এনার্জি ইনসাইড দ্য রুম, ঘরে ইউনিফর্ম এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে। এয়ার ডাজ নট অ্যাবজর্ব এনি এনার্জি, শব্দ মানে বাতাসে শব্দ শোষণ করে না।
and energy is lost solely at the bounding surface, দেয়ালের গায়েই যা শোষণ হয়। Absorption coefficient reflectors are independent of intensity, ইন্টেন্সিটির উপরে নির্ভর করছে না। তো এইগুলোর উপরে বেস করে আমরা খুব একটা ছোট্ট এরিয়া আমরা ধরে নিচ্ছি দেয়ালের, যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস, এবং আমরা একটা ভলিউম নিয়ে নিচ্ছি ডিভি উইদিন দ্য রুম। এখানে ধরো ডিএস সারফেস নিয়েছি, এখানে আমরা ডিভি ভলিউম নিয়ে নিয়েছি। তো এই যে জিনিসটা, এইটা বুঝতে গেলে তোমাদের একটা বেসিক একটা জিনিস দরকার, সেটা হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেল সম্পর্কে। সলিড অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা আছে তোমাদের? আছে ধারণা? এই জিনিসটা তো জানো, প্লেন পোলার কোঅর্ডিনেট, r theta x equal to r cos theta, y equal to r sin হ্যাঁ theta, স্যার। s equal to r theta, এটাও তো জানো। এবারে এখানে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। এই জিনিসটা একটুখানি ইন্ট্রোটা না দিলে তোমাদের অসুবিধা হবে। সেটা হচ্ছে আমরা ভূপৃষ্ঠে যেমন ওই কোনো জায়গায় অবস্থান নির্ণয় করার জন্য আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশের অবতারণা করি, সেরকমই কোনো স্ফেয়ারের উপরে গায়ে কোনো বিন্দু বোঝানোর জন্য আর মানে কতটা দূরে কেন্দ্র থেকে, থিটা হচ্ছে তার যে উপরের যে অক্ষ তার সাথে যে কোণ করে, আর ফাই, এই আর বিন্দু থেকে আমি যদি লম্ব টানি, সে এক্স ওয়াই তলে কি পরিমাণে কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে ফাই, আর থিটা ফাই। এটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। তো সেই দিক থেকে আমি যদি বলি, তাহলে এক্স ইকুয়াল টু হবে, এই উপরের যে ছবিটা যদি দেখো, এই ছবিটার থেকে জেড জেড যদি আমি চিন্তা করি, এখান থেকে দেখে বলো তো, জেড ইকুয়াল টু আর কস থিটা, এটা বোঝো? এদিকে এই যে আর ভেক্টরের কত উপাংশ আছে এদিকে জেড বরাবর? আর কস থিটা, জানো তো? এই যে যে যার সাথে থিটা কোণ করে সেই বরাবর কস থিটা হয়। থিটা মানে যার সাথে কোণ করছে, মানে যার কাছে গিয়ে ও কোণটা উৎপন্ন করছে, এটা মনে রাখবা। কস আর কাছ মানে কাছে, মানে এক্স এর কাছে হচ্ছে, সেখানে এক্স কস, ঠিক আছে, কস থিটা, কস আর কাছ, এটা মনে রাখবে। তাহলে দেখো আরো, হ্যাঁ, তোমাদের ম্যাথের আর আলাদা করে তো কিছু বোঝানোর নাই। তাহলে জেড ইকুয়াল টু আর কস থিটা, আর এই বরাবর যে কোনো কিছু, এই বরাবর একটা ভেক্টর নিলে সেটা হলো আর সাইন থিটা হতো। এবার সে আবার কি করেছে, এক্স এর সাথে ফাই কোণ করেছে, তাহলে ওই আর সাইন থিটা, সরি, এই, হ্যাঁ, আর সাইন থিটা আবার এক্স এর সাথে কোণ করেছে, তার জন্য আর সাইন থিটা কস ফাই, আর এইদিকে ওয়াই হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই। তো ক্ষুদ্র যে ভলিউম, এই ভলিউমটা তাহলে কি হবে? ভলিউম বোঝার আগে আমি সারফেস বুঝি, ভলিউম বোঝার আগে সারফেস বুঝি। তাহলে এইখান থেকে এইটুকু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তা দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এইখান থেকে এইটুকু যদি আর হয়, এখান থেকে এইটুকু যদি আর দূরত্ব হয় রেডিয়াস, এবং এইখান থেকে আমি যদি অল্প কোণ ডি থিটা ভাবি, তাহলে আর ইন্টু ডি থিটা, তার মানে এইটুকু হচ্ছে আর ইন্টু ডি থিটা। আর এই দিক থেকে কি হচ্ছে, আর সাইন থিটা ইন্টু ডি ফাই। এখান থেকে এইটুকু যেহেতু আর সাইন থিটা,
এটাও আর সাইন থিটা, এটাও আর সাইন থিটা, আর সাইন থিটা ডি ফাই। তাহলে এই যদি এরিয়াটা হলো আর সাইন থিটা, এই আর 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 মিলে হলো আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, তাহলে ডি এ। আর ডিভি আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। সলিড অ্যাঙ্গেল, এই ওই জিনিসটা বুঝতে গেলে সলিড অ্যাঙ্গেল লাগবে। সলিড অ্যাঙ্গেল কি বলে? সলিড অ্যাঙ্গেল ঘনকোণ যার একক হচ্ছে স্টেরেডিয়ান। সেটা হচ্ছে যদি এ সারফেস বা ডি এ সারফেস আর দূরত্বে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডি ওমেগা কোণ উৎপন্ন হবে। ডি ওমেগা ইকুয়াল টু হচ্ছে ডি এ বাই আর স্কোয়ার। কিন্তু যদি কি হয়, এই যে সারফেসটা, এই সারফেসটা দেখো এর উপরে যে লম্ব, সেটাই আর এর বরাবর একদম সোজাসুজি নেই, একটু অ্যাঙ্গেল করে আছে, তির্যক ভাবে আছে। তির্যক ভাবে থাকার দরুন থিটা কোণে তির্যক ভাবে আছে, সেজন্য এখানে কস থিটা আছে। তা ডি ওমেগা হচ্ছে ডি এ কস থিটা বাই আর স্কোয়ার। এইখান থেকে ডেরিভেশন করে তোমরা এই ফর্মুলা গুলো অন্য কোথাও পড়েছো কিনা জানি না, যে টোটাল কোণ বৃত্তে স্ফিয়ারের চারিদিকে 4 পাই কোণ উৎপন্ন হয়, বা তোমার সারফেস এরিয়া অফ স্ফিয়ার হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ভলিউম অফ স্ফিয়ার হচ্ছে 4/3 পাই আর কিউব। এগুলো কোথাও পড়েছো কিনা জানি না, এই সূত্রগুলো পড়েছো, কিন্তু এইভাবে ট্রিপল ইন্টিগ্রেশন করে এই যে জিনিসগুলো, এইগুলো মনে হয় পড়োনি। আমি এই জিনিসটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আমরা এই জিনিসটা পড়ছিলাম। তো এখান থেকে এই যে ডিভি ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই, এটা কিভাবে আসছে ওইটা থেকে আরেকবার পড়ে নেবা। আমি চেষ্টা করবো এই ভিডিওগুলোকে রেকর্ডিং করার, এবং আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেখানে দিয়ে রাখার, যাতে করে পরবর্তীকালে কোনো কিছু বুঝতে না পারলে সেটা রিওয়াইন্ড করে আবার দেখতে পারো। তাহলে ডিইউ এইটা পেলে, ডিইউ ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ এটা বলিনি, বলছি ই এনার্জি চারিদিকে ছড়িয়ে আছে ইউনিফর্ম ডেনসিটি, তাহলে ডিভি ভলিউমে টোটাল এনার্জি কত আছে? ডিভি ভলিউমে আছে ই ইন্টু ডিভি, ই তো ডেনসিটি, ডেনসিটি ইন্টু ভলিউম মানে টোটাল পরিমাণ পেলে। তাহলে এই যে সাউন্ড এনার্জি, সে তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, 4 পাই অ্যাঙ্গেলে ছড়িয়ে পড়ছে। এর সাউন্ড এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কারণ তোমার ওই যে এনার্জিটা দেয়াল থেকে রিফ্লেক্ট করে আসছে, সে তোমার দিকে আদৌ আসবে কিনা সেটাও তো দেখতে হবে, অন্যদিকে অন্য লোক হয়তো শুনছে, সেটা তো বিষয় না। তার জন্য ডিও হচ্ছে ইডিভি বাই 4 পাই, মানে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর ডি ওমেগা, এইখানে আমি সারফেস এরিয়া ভাবছি, ডি ওমেগা কোণ করে আছে, তার জন্য ইন্টু এখানে ডি ওমেগা হলো। তার টোটাল এনার্জি ডেনসিটি কি পাচ্ছি, ডিভির ভ্যালু যদি এখানে উপরে আমি বসিয়ে দিই 9 নাম্বার ইকুয়েশনে, ডিইউ ইকুয়াল টু হচ্ছে ইডিএস বাই 4 পাই সাইন থিটা কস থিটা ডি আর ডি থিটা ডি ফাই। ডেল্টা ইউ, নাও দ্য সাউন্ড ইন ডেল্টা ইউ ইনসিডেন্স অন ডিএস, এটা ডেল্টা ইউ বা ডিইউ যাই বলো, এখানে এসে পড়ছে, তাহলে সি ভেলোসিটিতে পড়ছে, তাহলে সেটা কোথায় থাকছে? উপরে যে হেমিস্ফিয়ার থাকছে, তো মাটির তলাতে তো আর যাবে না, সাউন্ডটা মাটির তলাতে আর যাবে না। হ্যাঁ, একটা পাশ হেমিস্ফিয়ারিক্যাল সারফেসে সাউন্ডটা আবদ্ধ থেকে যাবে তখন, রিফ্লেক্ট হওয়ার পরে। তাহলে এখান থেকে ডেল্টা ইউ ইকুয়াল টু ইডিএস বাই 4 পাই, ওই যদি ইকুয়েশন, ওই ইকুয়েশনটাকে একটুখানি ইন্টিগ্রেশন করছি। এখানে যেহেতু ডিআর ছিল, সেটা শব্দ কত দূরে যাবে? 0 থেকে সি অব্দি। এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে শব্দের বেগকে সি ধরছি কেন, এখানে অনেকগুলো ভি আছে তো ভলিউম, সেই জন্য আমি সি ধরলাম, যাতে করে কোনো কনফিউশন না হয়। তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু ইডিএস বাই 4 পাই আর ইকুয়াল টু 0 টু সি,
এবার থিটা ইকুয়াল টু 0 টু পাই বাই 2, তাহলে এই যে থিটা উপর থেকে এই মেঝে অব্দি 90 ডিগ্রি কোণ করছে, আর ফাই চতুর্দিকে হতে পারে। ফাই এর ভ্যালু 0 টু 2 পাই হলো। এটা ইন্টিগ্রেশন করলে লিমিট বসালে ইডিএস বাই 4 পাই ইন্টু সি ইন্টু হাফ ইন্টু 2 পাই, 1/4 সি ইন্টু ইডিএস। তাহলে এই যে যেটা এটা ডিএস সারফেসের ভিতরে আছে। The intensity of the diffuse sound is given by, তাহলে এই যে যেটা এখান থেকে এটুকু 1/4 সিই, এটাই হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি কেন? কারণ একক ক্ষেত্রফলের উপরে কতটুকু যাচ্ছে, ডেল্টা ইউ যাচ্ছে ডিএস সারফেসে, তাহলে 1 সারফেসে ডেল্টা ইউ বাই ডিএস, এই হলো। তাহলে এবার কি হচ্ছে, এ বি দ্য অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অফ দ্য ম্যাটেরিয়াল with area ds, then the rate of energy absorbed by the whole enclosure is, সমস্ত এনক্লোজারের ভিতরে আছে। আগে যেমন সাম করে করে আনছিলাম, এ ক্ষেত্রফলে a1 ds1 a2 ds2 এই করে করে সব সাম করে আমি সিই বাই 4 ইন্টু এ এটা পাবো। এই টোটাল এরিয়াটা আমি এখান থেকে পাবো। তাহলে এবার কি হচ্ছে, তাহলে তোমার রেট অফ অ্যাবজর্পশন অফ এনার্জি, তাহলে যে শব্দটা শোষণ হচ্ছে আর যে শব্দটা ঘরের ভিতরে তার এনার্জিটাকে বাড়িয়ে তুলছে, গম গম আওয়াজটাকে, সেটা যদি আমার যে দর্শক বক্তা যে শব্দটা প্রেজেন্ট করছে তার সাথে যদি ম্যাচ করে বা ব্যালেন্স করে, তাহলে সেই ক্ষেত্রে সেই ঘরটা আমরা বলবো প্রাণবন্ত ঘর। সেই দুটোকে সেই জন্য আমরা ব্যালেন্স করলাম। এবার আমরা কি করেছি, বি ইজ দ্য ভলিউম অফ দ্য এনক্লোজার এন্ড ডব্লিউ ইজ দ্য পাওয়ার অফ দ্য এনক্লোজার, এই ওয়াট, হ্যাঁ কত ওয়াটের সাউন্ড, ওয়াট তো পাওয়ারের একক, সেই জন্য ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই ডব্লিউ যদিও বা ওয়াট সেই অর্থে না, ডব্লিউ দিয়ে পাওয়ারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে 15 নম্বর যে ইকুয়েশন, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি যদি সলভ করে ফেলতে পারি তাহলে আমাদের পারপাস সার্ভ হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে ফ্রম ইকুয়েশন 15, তাহলে উপরের থেকে এই যে ভ্যালু আছে এই ভ্যালুটা আমি এখানে নিচে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ এখানে তাহলে আই এ প্লাস 4 ভি বাই সি ইন্টু ডিআই ডিটি এটি ইকুয়াল টু ডব্লিউ, উপরের ইকুয়েশন থেকে আমরা এখানে নিয়ে এসছি। এখান থেকে ডিআই ডিভাইডেড বাই আই মাইনাস ডব্লিউ বাই এ হলো মাইনাস সি এ বাই 4 ভি ইন্টু ডিটি। এইটাকে আমাদের সলভ করতে হবে। এখানে দেখো আই ভ্যারিয়েবল আর এখানে টি ভ্যারিয়েবল, ইন্টেন্সিটি টাইমের সাথে কিভাবে নির্ভর করছে, এটাকে আমরা সলভ করব। তা গ্রোথ অফ সাউন্ডের কথা যদি আমি চিন্তা করি, শুরুতে কিন্তু বক্তা কিছু বলা শুরু করেননি। হ্যাঁ শুরুতে বক্তা কিছু বলা শুরু করেননি, তার জন্য তার ইন্টেন্সিটি 0 ছিল। পরে গিয়ে তার ইন্টেন্সিটি বেড়ে আই হয়েছে টি সময় পরে, সেটা বসিয়েছি। বসালে এটা একদম সিম্পল ম্যাথমেটিক্যাল স্টেপে আই ইকুয়াল টু ডব্লিউ বাই এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি এ বাই 4 ভি ইন্টু টি। বুঝতে পারলে? এবার অসীম সময় যদি হয় তাহলে ই এর যে পাওয়ারটা যেটা অসীম পাওয়ার, তাহলে এইটা টি অসীম হলে ই টু দি পাওয়ার মাইনাস অসীম মানে 1 বাই অসীম মানে 0, তাহলে আই ইকুয়াল টু ডব্লিউ বাই এ, তাকে বলছি আমরা আই 0। এটা ভ্যালু বসিয়ে দিলে আই ইকুয়াল টু আই 0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সি এ বাই 4 ভি ইন্টু টি। তো এই যে যেটা একে যদি আমি প্লট করি আমরা দেখবো সাউন্ড একবারে কিন্তু বেড়ে যায় না, আস্তে 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 বাড়ে। প্রথমে যতটা বাড়ে পরে গিয়ে অতটা বাড়ে না, আস্তে 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 বাড়ে। এবং এখানেও তা যতটা ক্ষয়ে যায় সেটা একবারে ঝুপ করে অনেকটা ক্ষয়ে যায়, তারপরে যখন কমা শুরু করে তখন সেটা আস্তে 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 আস্তে, ঠিক আছে? তাহলে এখানে গ্রোথ অফ ইন্টেন্সিটি অফ সাউন্ড ইন লিভিং এনক্লোজার, তাহলে এবার
এনার্জি ডেন্সিটির কথা যদি বলি, এটা ইন্টেন্সিটি ছিল, এনার্জি ডেন্সিটির কথা বললে E ইকুয়াল টু E0 1 মাইনাস e to the power ca by 4b into t and p স্কয়ার rms প্রেসার, অ্যাকোস্টিক প্রেসার, সেটার এক্সপ্রেশন আমরা এটা বলি। হ্যাঁ, তাহলে এবার এইটা হলো তাহলে গ্রোথ অফ সাউন্ড। এদের ডিকে অফ সাউন্ড যদি আমি যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডিকে অফ সাউন্ড মানে কি? এখানে শব্দের উৎস তুমি বন্ধ করে দিয়েছো, তাহলে আগের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে এখানে ডব্লিউ জায়গায় 0 বসাও। এখানে ডব্লিউ জায়গায় 0 বসাও, আর বাঁদিকে যেটা ছিল সেটাকে ডান দিকে নিয়ে যাও। ডান দিকে নিয়ে গিয়ে ডিআই বাই আই আর এখানে ডিটি এই থাকছে, একে সলভ করো। এইটার ক্ষেত্রে উল্টো উল্টো জিনিস, প্রথমে I0 ছিল ইনিশিয়াল ইন্টেন্সিটি, পরে গিয়ে টি সময় পরে আই ইন্টেন্সিটি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা একটু আলাদা হচ্ছে উপরেরটা থেকে। এখানে ডব্লুটা নেই বলে এটা আর একটু সহজ হলো হিসাবটা করা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I ইকুয়াল টু I0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ca বাই 4b ইন্টু টি। এইখান থেকে তোমাদের গ্রোথ অফ সাউন্ড আর ডিকে অফ সাউন্ড এই জিনিসটা আসে, বারংবার পরীক্ষাতে আসে। এটা না হয় হলো, তাহলে এখান থেকে রিভারবারেশন টাইমটা আমি কিভাবে পাবো? রিভারবারেশন টাইমটা কি? শব্দ বন্ধ করার পরে কতক্ষণ পরে তার 1/10⁶, মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ কখন হচ্ছে, সেইটা যদি বলি তাহলে 60 ইকুয়াল টু 10 লগ 10 I0 বাই I, 10 লগ বেস 10 e টু দি পাওয়ার ca বাই 4b ইন্টু টি। এই ভ্যালুগুলো যদি বসাও, বসালে সমস্ত কিছু ক্যালকুলেশন করার পরে v ইকুয়াল টু পাবে 55.2 v বাই ca। হ্যাঁ, এবার এই এই যেটা এইটাকে আমি যদি মিটার কিউবের কনভার্ট করি, ভিটাকে এরিয়াটাকে যদি মিটার স্কোয়ার করি, তাহলে এই ভ্যালুগুলো করলে অন্য ভ্যালু আসে। কে আসলো? বর্ণালী বেরিয়ে গেল নাকি আবার? খেয়াল খুশি বেরোলে ঢুকলে আমি কিন্তু ঢোকা বেরোনো বন্ধ করে দেবো। দেখো এখানে তাহলে এফপিএস পদ্ধতি, তাতে এই এই হচ্ছে। এবার আগেকার দিনে ওই ব্রিটিশরা না, তারা ওই এফপিএস সিস্টেমে তারা অভ্যস্ত বেশি ছিলেন, এখানে ক্যালকুলেশন গুলো এফপিএস ছিল। কিন্তু সেটা যদি মেট্রিক পদ্ধতিতে যদি তুমি করো, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হবে। আমি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো এবং তোমাদের কিন্তু পরীক্ষা নেব মাঝে মাঝে, যা যা পড়াচ্ছি এ সমস্ত জিনিসগুলোর থেকে পরীক্ষা নেব কিন্তু। হ্যাঁ, এই অনলাইনে ক্লাসের ভিতরে হলেও পরীক্ষা নেবো, অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের নিয়ে নিতে পারি, একটা ইউনিট নিয়ে নিলাম হয়তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এরকম হতে পারে। টি ইকুয়াল টু এটা হলো, তাহলে এখান থেকে এই যে ভ্যালুগুলো বসিয়ে যে তুমি যেটা পেলে টি ইকুয়াল টু 0.049 ভি বাই এ, এই যে যেটা এফপিএস পদ্ধতিতে আর এটা হচ্ছে তোমার মেট্রিক পদ্ধতিতে, এই জিনিসটাই হচ্ছে স্যাবিনের ফর্মুলা। হ্যাঁ, প্রফেসর স্যাবিন এই ফর্মুলাটা দিয়েছিলেন। এখানে কিছু সলভ প্রবলেম আছে। একটা হল, তার এই মাপ রয়েছে, তার রিভারবেশন টাইম 1.6 সেকেন্ড আছে, খালি ছিল। যখন 250 জন লোক ওর ভিতরে ঢুকলো এবং প্রত্যেকের অ্যাবজর্পশন পাওয়ার হচ্ছে 4/7, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখান থেকে টোটাল এরিয়াটা বের করে নিলে, সারফেস এরিয়াটা, এ দেখো ভলিউম করলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা,
টোটাল অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট কত হবে? টোটাল অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দেখো, ভালো করে বোঝো। 250 জন লোক, সেই জন্য এখানে দাঁড়াও দাঁড়াও, এখানে প্রবলেমটাতে আমি না, এখানে একটা জিরো বোধহয় কম পড়েছে আমার, এই যে এখানে 250 হবে। হ্যাঁ, তাহলে একটুখানি বেড়ে যাবে সংখ্যাটা। এটা আমি সলভ করে পাঠাবো, তোমরা একটুখানি চেক করে দেখো তো, ট্যালি করে দেখো তো। এই অঙ্কটা আমি একটুখানি চেঞ্জ করে দিয়েছিলাম তো একটা জায়গা থেকে নিয়ে, লাস্টে ক্যালকুলেশন একটু গোলমাল হয়ে গেছে, একটুখানি দেখতে হবে। মানে বেসিক্যালি তোমার 0.49, দেখো 0.049 ভি বাই এ, তাহলে 0.049 এটা হলো ভলিউম, ঠিক আছে, বাই এরিয়া। এরিয়া বের করতে হবে। এরিয়াটা কিভাবে পাবে? কারণ না তো অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, হ্যাঁ এরিয়াটা লাগবে না, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অডিয়েন্স ইজ প্রেজেন্ট। তাহলে আগে কত ছিল? এমটি হল, এমটি হলের এর ভ্যালুটা এখানে বসাবে, বসিয়ে যা আসবে সেটা এখানে লিখবে এমটি হল। আর পরে গিয়ে কি রয়েছে, 250 জন লোক আছে, তার হচ্ছে 4 সেভিং করে এক একজন, 250 ইন্টু 4, ঠিক আছে। এটা করে তোমার পরে গিয়ে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে একটু। 0.049 ভি বাই এ প্রাইম, ভ্যালু বসাবে 1.06 সেকেন্ড। ওর থেকে কমে গেল, আগে কি ছিল 1.6 সেকেন্ড ছিল, পরে কি 1.06 সেকেন্ড ছিল। এ ধরনের কিছু জিনিসপত্র আছে। এ ধরনের প্রশ্ন দেখো, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট কি, তার একক কি, রিভারবারেশন কি, অপটিমাম রিভারবারেশন কি, স্যাবিনের ফর্মুলা লেখো। হ্যাঁ, অপটিমাম রিভারবারেশন রিলেটেড, হ্যাঁ, স্টেট অ্যান্ড প্রুভ স্যাবিনস ফর্মুলা অফ অপটিমাম রিভারবারেশন। ডেড রুম বলতে কি বোঝো, ওপেন উইন্ডোর শোষণাঙ্ক কত, হ্যাঁ এগুলো সব অঙ্ক টঙ্ক গুলো আছে, এগুলো দেখবা। কিছু বইপত্র আছে, ওয়েবসাইট ম্যাথমেটিক্স এর আর এন চৌধুরীর একটা বই আছে, এন কে বাজাজের বই আছে, এগুলো তো বইপত্র আছে তোমাদের, নিয়েছো বইপত্র কিছু? না স্যার। আমি দু একটা বই তোমাদের দিয়ে দেবো। তো এইগুলো বইগুলো কিছু দিয়ে দেবো, আর কিছু জোগাড় করো তোমরা। হ্যাঁ, রেগুলার একটু ক্লাসে থাকার চেষ্টা করো, উপকার হবে দেখবা প্রত্যেকেরই। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে, আজকে এই পর্যন্ত থাক।